ব্যাপার মোমো? আমি ফুলটার ঘ্রাণ দেখছিলাম, আর অমনি হাঁচি পেল। এরকমটা স্বাভাবিক, তবে আবার অ্যালার্জির লক্ষণও হতে পারে। অ্যালার্জি কি প্রফেসর কোকো? আমার অ্যালার্জি হবে? হাহা, অ্যালার্জি হবে কিনা বুঝতে হলে আগে কিছু জিনিস জানতে হবে। চলো জেনে আসি অ্যালার্জি কি আর অ্যালার্জি কেন হয়। ভাবো তো, এক সুন্দর সকালে তুমি বাইরে হাঁটছো, হঠাৎ করে শুরু হলো একটার পর একটা হাঁচি, নাক দিয়ে পানি পড়ছে, গলা চুলকাচ্ছে আর বুকটা যেন ভারী ভারী লাগছে। এমনটা যদি বারবার হয় তাহলে সহজেই বোঝা যায় এগুলো অ্যালার্জির লক্ষণ। অ্যালার্জি হলো শরীরের এমন এক অস্বাভাবিক প্রতিক্রিয়া যেখানে দুধ, পশুর লোম, ফুলের পরাগরেণু, চীনাবাদাম এসব সাধারণ জিনিসকেও শরীর ভুল করে ক্ষতিকর ভাবতে শুরু করে। যে জিনিসগুলো এই প্রতিক্রিয়া ঘটায় সেগুলোকে বলা হয় অ্যালার্জেন। আর অ্যালার্জেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। এমন প্রতিক্রিয়া কেন হয়? আমাদের ইমিউন সিস্টেমের কাজ হলো শরীরকে ক্ষতিকর রোগ জীবাণু থেকে রক্ষা করা। যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তখন শরীর বিশেষ অ্যান্টিবডি তৈরি করে সেগুলোকে ধ্বংস করে ফেলে। কিন্তু কারো যদি অ্যালার্জি থাকে, সে যখন অ্যালার্জেন জাতীয় কিছু খায়, স্পর্শ করে বা শ্বাসের সঙ্গে গ্রহণ করে, শরীর ভুল করে এটাকে ক্ষতিকর মনে করে। এরপর শরীর কিছু বিশেষ রাসায়নিক নিঃসরণ করে, যেমন হিস্টামিন, যা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর তখনই দেখা দেয় হাঁচি, নাক দিয়ে পানি পড়া, ত্বক চুলকানো, এ ধরনের উপসর্গ। তাহলে সবার কেন অ্যালার্জি হয় না? এর কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হলো ছোটবেলার পরিবেশ। ছোট থেকেই নানা জিনিসের সঙ্গে স্বাভাবিকভাবে পরিচয় হলে ইমিউন সিস্টেম বুঝতে শেখে কোনটা সত্যি ক্ষতিকর আর কোনটা নয়। কিন্তু খুব বেশি জীবাণুমুক্ত বা অতিরিক্ত পরিষ্কার পরিবেশে বড় হলে ইমিউন সিস্টেম অনেক সময় নিরীহ জিনিসকেও ভুল করে ক্ষতিকর ভেবে প্রতিক্রিয়া দেখাতে পারে। আরেকটি কারণ হলো বংশগত প্রভাব। বাবা মায়ের কারো অ্যালার্জি থাকলে সন্তানেরও হওয়ার সম্ভাবনা থাকে, যদিও বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়। কিছু অ্যালার্জি আবার বেশ গুরুতর হতে পারে, যেমন অ্যানাফিল্যাক্সিস। এতে শরীর ফুলে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, রক্তচাপ কমে যাওয়া, তীব্র চুলকানি এ ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এমন কিছু হলে সঙ্গে সঙ্গে বাবা মাকে জানাতে হবে এবং যত দ্রুত সম্ভব ডাক্তার দেখাতে হবে। আরও কিছু অবাক করা অ্যালার্জিও আছে। কেউ কেউ এমন যে শুধু পানিতেই অ্যালার্জি হয়। এই বিরল অবস্থার নাম অ্যাকুয়াজেনিক আর্টিকারিয়া। ত্বকে পানি লাগলেই লাল দাগ আর চুলকানি দেখা দেয়। আবার কেউ কেউ টাকা হাতে নিলেও অ্যালার্জি হতে দেখা যায়। এবং কারো ক্ষেত্রে ব্যায়াম করলেই অ্যালার্জির উপসর্গ দেখা দিতে পারে। ফুলের ঘ্রাণ নিলে তো আমার সবসময় হাঁচি পায় না, তাহলে কি আমার অ্যালার্জি নেই? না মোমো, তবে সব ফুল থেকে অ্যালার্জি হয় না, তাই আমাদের উচিত সবসময় সতর্ক থাকা। বন্ধুরা, আজকে তোমরা জানলে অ্যালার্জি সম্পর্কে। আবার দেখা হবে কোনো নতুন কৌতূহল নিয়ে। প্রফেসর কোকো, তোমার কি হয়েছে? তুমি সারাদিন বিছানায় শুয়ে আছো কেন? ও মোমো, আমার জ্বর এসেছে দাদু ভাই, আমাকে এখন বিশ্রাম করতে হবে। কিন্তু কেন প্রফেসর কোকো? জ্বর হলে বিশ্রাম নেওয়া জরুরি। চলো তোমাকে বুঝিয়ে বলি। জ্বর, যাকে ইংরেজিতে পাইরেক্সিয়া বলা হয়। বিশ্বাস করো বা না করো, জ্বর আসলে তোমার শরীরের একটি রক্ষাকারী সুপার পাওয়ার। যখন ক্ষুদ্র দুষ্ট জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস তোমার শরীরে ঢুকে কোষগুলো ক্ষতিগ্রস্ত করতে চায়, তখন তোমার প্রতিরক্ষা সৈনিকরা হঠাৎ হুশ। সাহসী হোয়াইট ব্লাড সেল যোদ্ধারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তারা এক মুহূর্তও নষ্ট না করে ছোট ছোট রাসায়নিক বার্তাবাহক ছেড়ে দেয়, যাদের বলা হয় পাইরোজেন। এই পাইরোজেনগুলো রক্তের স্রোত ধরে পৌঁছে যায় মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী কেন্দ্র হাইপোথ্যালামাসে। পাইরোজেন হাইপোথ্যালামাসকে জানায়, জীবাণুরা এসেছে, শরীরের তাপ বাড়াও। স্বাভাবিকভাবে মানুষের শরীরের তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস।
হাইপোথ্যালামাস তখন বড় লাল বোতামটি চেপে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কেন? কারণ অনেক জীবাণু অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। যখন শরীরের তাপমাত্রা বাড়ে, আমাদের সাহসী যোদ্ধারা সেই শক্তি ব্যবহার করে দ্রুত আক্রমণ করে এবং অসুস্থ জীবাণুগুলোকে ধ্বংস করে। যেসব জীবাণু তাপ সহনশীল নয় তারা দুর্বল হয়ে যায় বা মারা যায়। ফলে তোমার শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, এমনকি আবার স্কুলেও ফিরতে পারো। তবে মনে রেখো, যদি জ্বর অনেকক্ষণ ধরে থাকে বা খুব বেশি বেড়ে যায়, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারকে দেখানো জরুরি। মুখে থার্মোমিটার দিয়ে মাপলে 99.6 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে সেটাকে জ্বর বলা হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম জ্বর সম্পর্কে। আবার দেখা হবে কোনো নতুন কৌতূহল নিয়ে। প্রফেসর কোকো, তুমি এত পানি খাচ্ছ কেন? শরীরকে ঠিকমতো পানিপূর্ণ রাখা খুবই জরুরি মোমো। আর এতে কিডনির ব্যথা থেকেও রেহাই পাওয়া যায়। কিডনির ব্যথা? কিডনিতে ব্যথা কেন হবে? কিডনিতে পাথর হলে তখন ব্যথা হয়। চলো তোমাকে বুঝিয়ে বলি। ভাবো, তোমার কিডনিগুলো যেন সুপার স্মার্ট ফিল্টার। ওরা সারাদিন তোমার রক্ত পরিষ্কার করে এবং সেই বর্জ্যকে পরিণত করে প্রস্রাবে। প্রস্রাবে থাকে অনেক ক্ষুদ্র জিনিস, যেমন পানি, ক্যালসিয়াম, লবণ এবং আরও কিছু ছোটোখাটো রাসায়নিক উপাদান। কিন্তু কখনো কখনো এই ক্ষুদ্র উপাদানগুলো একটু বেশি ঘনিষ্ঠ হয়ে যায়। আর যদি সেগুলোকে থামানো না যায়, ধীরে ধীরে এগুলো বড় হয়ে শক্ত কিডনি স্টোন বা পাথরে পরিণত হয়। সবচেয়ে সাধারণ যে ধরনের পাথর তৈরি হয় তার নাম ক্যালসিয়াম অক্সালেট। নামটা শুনতে বেশ ভারী, তাই না? তবে এগুলো সাধারণত এত ছোট থাকে যে টেরই পাওয়া যায় না। কিন্তু যখন এগুলো বড় হয় এবং তোমার শরীরের সরু প্রস্রাব নালী দিয়ে নামতে শুরু করে, তখনই শুরু হয় বিপত্তি। এই ধারালো পাথরগুলো প্রস্রাবের নালীর ভেতরের দেয়ালে ক্ষত তৈরি করতে পারে, আর এতে তীব্র ব্যথা, বমিভাব আর প্রস্রাব করার সময় জ্বালাপোড়া হতে পারে। আর যদি কোনো বড় পাথর প্রস্রাবের রাস্তা আটকে দেয়, তাহলে কিডনি ফুলে যাওয়া বা সংক্রমণের মতো সমস্যাও হতে পারে। কিন্তু ভালো খবর হলো বন্ধুরা, সব কিডনি স্টোন এত বড় হয় না। অনেক ছোট পাথর স্বাভাবিকভাবেই শরীর থেকে বের হয়ে যায়, বিশেষ করে যখন তুমি প্রচুর পানি পান করো। তাই কিডনি স্টোনের বিরুদ্ধে তোমার সেরা বন্ধু হলো পানি। তবে যদি ব্যথা পেট বা কোমর থেকে তলপেট পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখানো উচিত। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই স্টোনগুলো তৈরি হয় কেন? আসলে যাদের বিশেষ কিছু শারীরিক সমস্যা আছে বা পরিবারে আগে পাথর হওয়ার ইতিহাস থাকে, তাদের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও কম পানি পান করা, বেশি লবণ খাওয়া বা কিছু বিশেষ মেটাবলিক সমস্যা থেকেও পাথর তৈরি হতে পারে। তাহলে এসব পাথুরে ঝামেলা থেকে বাঁচব কিভাবে? খুব সহজ। প্রতিদিন যথেষ্ট পানি পান করবে, কম লবণ খাবে আর শরীরকে রাখবে যথেষ্ট পানিপূর্ণ ও সতেজ। চলো একটি মজার তথ্য জেনে নেওয়া যাক। একজন মানুষের শরীর থেকে একসাথে সর্বোচ্চ যতগুলো পাথর বের করা হয়েছে তার সংখ্যা ছিল 1,72,155টি। আর সবচেয়ে বড় পাথরটির ওজন ছিল 1 কেজিরও বেশি এবং আকারে 17 সেন্টিমিটার, একটা বিশাল লেবুর মতো। তাই নিয়মিত পানি পান করো আর শরীরের এই পাথুরে সমস্যাকে দূরে রাখো। আবার দেখা হবে কোনো নতুন কৌতূহল নিয়ে। তুমি কি ঠিক আছো মোমো? ভয় পাওনি তো দাদু ভাই? এটা কি ছিল প্রফেসর কোকো? সব কিছু এমন কেঁপে উঠলো কেন? এটাকে ভূমিকম্প বলে মোমো। ভূমিকম্প? হ্যাঁ, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প কেন হয় প্রফেসর কোকো? এর পেছনে অনেক কারণ আছে। এসো তোমাকে বুঝিয়ে বলি ভূমিকম্প কেন হয় আর কিভাবে ভূমিকম্প থেকে বাঁচতে হবে। পৃথিবীর ওপরের অংশটা ঠিক যেন একটা বিশাল জিগসো পাজল।
পুরোটা কিন্তু একসাথে যুক্ত নয়, বরং প্রায় 20টি বড় বড় ভাগে বিভক্ত। এই ভাগগুলোকেই বলে টেকটনিক প্লেট। এরা খুব ধীরে ধীরে নড়ে, তাই আমরা টের পাই না। কিন্তু যখন দুটি প্লেট একে অপরকে ধাক্কা দেয়, চাপ সৃষ্টি করে বা একে অপরের পাশ ঘেঁষে এগিয়ে যায়, তখনই ঘটে ভূমিকম্প। প্লেটগুলো যে স্থানে এসে পরস্পরের সাথে ঘর্ষণ সৃষ্টি করে, সেই স্থানটাকেই বলা হয় ফল্ট বা ফল্ট প্লেন। ভূমিকম্প প্রায়ই হয়, কিন্তু বেশিরভাগই এত ছোট যে আমরা অনুভবই করতে পারি না। কিছু কিছু আবার এত শক্তিশালী হয় যে অনেক দূর থেকে অনুভব করা যায়। ভূমিকম্পের 3টি প্রধান ধরন আছে। কনভার্জেন্ট বাউন্ডারি, সংঘর্ষ সীমান্ত। প্লেটগুলো একে অপরের দিকে চাপ দেয়। চাপ ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় ভেঙে যায়, আর তখনই বুম, তীব্র ভূমিকম্প হয়। এই ধরনের ধাক্কা থেকে পাহাড় তৈরি হতে পারে। ডাইভার্জেন্ট বাউন্ডারি, বিচ্ছিন্ন সীমান্ত। প্লেটগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, তখন জমিতে ফাটল তৈরি হয় আর নিচের গলিত শিলা বা লাভা ওপরে উঠে আসে, ফলে ছোট ছোট ভূমিকম্প ঘটে। ট্রান্সফর্ম ফল্ট, স্লাইডিং সীমান্ত। প্লেটগুলো পাশ ঘেঁষে একে অপরকে ছাড়িয়ে যায়। অনেক সময় রুক্ষ প্রান্তগুলো আটকে থাকে, আর হঠাৎ ছুটে গেলে শক্তিশালী স্ট্রাইক স্লিপ ভূমিকম্প হয়। মাটির নিচে যেখানে প্রথম পাথর ভেঙে যায়, সেটাই হলো হাইপোসেন্টার বা ফোকাস। আর তার ঠিক ওপরে জমির যে বিন্দুতে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়, সেটাই হলো এপিসেন্টার। বিজ্ঞানীরা ভূমিকম্পের সব ধরনের কম্পন মাপতে সিসমোগ্রাফ ব্যবহার করেন। ভূমিকম্পের সময় যদি হঠাৎ মাটি কাঁপতে শুরু করে, ভয় পাওয়া যাবে না, শান্ত থাকতে হবে এবং মনে রাখতে হবে 3টি জরুরি নিয়ম: ড্রপ, কাভার, হোল্ড অন। ড্রপ, সাথে সাথে হাত এবং হাঁটু ভাঁজ করে নিচে বসে যেতে হবে, যাতে ভারসাম্য বজায় থাকে এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমে। কাভার, কাছাকাছি কোনো টেবিল বা মজবুত আসবাব থাকলে তার নিচে চলে যেতে হবে। সেখানে থেকে মাথা ও ঘাড় দুহাত দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ওপরের দিক থেকে কিছু পড়লেও আঘাত না লাগে। হোল্ড অন, আসবাবটি নড়ে গেলেও বা কেঁপে উঠলেও সেটি ধরে রাখতে হবে এবং কম্পন পুরোপুরি না থামা পর্যন্ত সেই অবস্থাতেই থাকতে হবে। যদি আশেপাশে কোনো আসবাবের নিচে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে যেখানে আছো সেখানেই থাকতে হবে। ভূমিকম্পের পরে কম্পন থামলে আগে নিজে ঠিক আছো কিনা দেখবে, তারপর খেয়াল করবে কাছের মানুষদের সাহায্য লাগছে কিনা, ঘরবাড়ি নিরাপদ আছে কিনা দেখে নেবে। আর একটা বিষয়, ভূমিকম্পের পর আফটার শক আসতে পারে, তাই সতর্ক থাকবে। ড্রপ, কাভার আর হোল্ড অন আমার একদম মনে থাকবে। মনে রেখো বন্ধুরা, যে কোনো অদ্ভুত পরিস্থিতিতে ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে জেনে শুনে সিদ্ধান্ত নিলে সব কিছুই সহজ হয়ে যায়। আবার দেখা হবে নতুন কৌতূহল নিয়ে। প্রফেসর কোকো, স্কুলে সবাই বলছিল এই লাবুবু ডলটা অভিশপ্ত। এটা কি সত্যিই খারাপ? ওগুলো সবই গুজব মোমো। কেউ শুধু মজা করে এই গল্পগুলো বানিয়েছে। সত্যি লাবুবু ডল খারাপ না? না মোমো, খারাপ না, তবে লাবুবুর চরিত্রটা বেশ মজার আর রহস্যময়। কেমন রহস্যময় প্রফেসর কোকো? চলো আমি তোমাকে লাবুবুর পুরো গল্প বলি, দেখো কেমন দুষ্টু আর রহস্যময় হতে পারে। কখনো কি দেখেছো যার বড় বড় কান, তীক্ষ্ণ দাঁত আর এত চওড়া হাসি, যেটা দেখে বোঝাই যায় না ওর মাথায় এবার দুষ্টুমি চলছে নাকি কোনো জাদুকরি কাণ্ড? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটাই লাবুবু। কারো কাছে সে খুবই কিউট, আবার কেউ বলে একটু ভৌতিক। তাহলে আসল সত্যটা কি? চলো জেনে নেওয়া যাক। 2015 সালে হংকংয়ের শিল্পী কাসিং লুং তার গল্পের বই দ্য মনস্টার সিরিজের জন্য লাবুবুকে তৈরি করেন। উত্তর ইউরোপের রূপকথা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লাবুবুকে বানান দুষ্টুমি প্রিয়, মিষ্টি আর খেলাধুলা ভরা একটি চরিত্র হিসেবে। শুরুতে লাবুবু ছিল শুধু আঁকা ছবি আর ছোট ছোট শিল্পমূর্তি। তারপর 2019 সালে চীনা খেলনা কোম্পানি পপমার্ট কাসিং লুং এর সঙ্গে মিলে তৈরি করে বাস্তব লাবুবু কালেক্টিবলস। কিন্তু এগুলো ছিল বিশেষ ব্লাইন্ড বক্স, মানে তুমি লাবুবু কিনবে কিন্তু বাক্স খুলে না দেখা পর্যন্ত বুঝতেই পারবে না ভেতরে কোন লাবুবু আছে।
এই চমকের উত্তেজনায় মানুষকে পাগল করে দেয়। মহামারীর পর মানুষ খুঁজছিল বিনোদন। ঠিক তখনই লাবুবুর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারা সবার মন জিতে নেয়। মানুষ আনবক্সিং ভিডিও বানাতে লাগলো, ছবি পোস্ট করলো, আর মুহূর্তেই লাবুবু ভাইরাল হয়ে গেল। তারপর শুরু হলো সংগ্রহের দৌড়। ছোট বড় সেলিব্রিটি সংগ্রাহক সবার লক্ষ্য বিরল লাবুবু পাওয়া। অনেক লাবুবু শত শত ডলারে বিক্রি হলো। অনেকে আবার লাবুবুকে সাজাতো ছোট পোশাকে, বানাতো মজার ভিডিও, আর গড়ে ওঠে এক বিশাল লাবুবু ফ্যান কমিউনিটি। 2023 সালের দিকে সামাজিক মাধ্যমে ছড়াতে থাকে অদ্ভুত সব কথা। অনেকে বলল লাবুবু নাকি প্রাচীন দানবের মতো দেখতে। কেউ দাবি করলো লাবুবু কিনলে নাকি খারাপ ভাগ্য, দুঃস্বপ্ন অথবা অদ্ভুত ঘটনা ঘটে। 2025 সালে ডেমন ডল আর কার্স লাবুবু এমন হ্যাশট্যাগও ছড়িয়ে পড়ে। তাই প্রশ্ন উঠল, লাবুবু কি সত্যি বিপজ্জনক? লাবুবুর মূল শিল্পী কাসিংলুং নিজেই ব্যাখ্যা করলেন, লাবুবু কখনোই খারাপ নয়। সে দুষ্টুমি করে, কখনো ভুলও করে, কিন্তু সে খুবই দয়ালু আর আনন্দময় চরিত্র। বিশেষজ্ঞরাও বলেন বড় চোখ, দাঁত বা অদ্ভুত মুখ মানেই পুতুল অভিশপ্ত এমন কোনো প্রমাণ নেই। সবই ইন্টারনেটের গল্প, ভয় আর কল্পনার মিশ্রণ। লাবুবুর উদ্দেশ্য একটাই, মানুষকে আনন্দ দেওয়া, মজা করা, সৃজনশীল হওয়া আর নিজের ভাবকে স্বাধীনভাবে প্রকাশ করা। আজও মানুষ লাবুবুর ছবি শেয়ার করে, ফ্যান আর্ট বানায়, এমনকি ফ্যাশনের অংশ হিসেবেও লাবুবুকে ব্যবহার করে। হংকং থেকে ইউরোপ, লাবুবু এখন সারা পৃথিবীতে সৃজনশীলতার এক ছোট্ট প্রতীক। সবচেয়ে বড় লাবুবু ছিল 4.3 ফুট লম্বা, আর সেটি বিক্রি হয়েছিল $1,50,324। এমন বিরল লাবুবু সংগ্রহ করতে আজও অনেকেই দৌড়ঝাঁপ করেন। তাহলে লাবুবু কি অভিশপ্ত? একটুও নয়, এসব শুধু গল্প আর গুজব। লাবুবুর আসল জাদু লুকিয়ে আছে কল্পনায়, সৃজনশীলতায় আর আনন্দে। লাবুবু শেখায় অদ্ভুত হওয়া দোষের কিছু নয়, ভুল করলে সেটা মজার অভিজ্ঞতা, আর কৌতূহল সবসময় আমাদের নতুন কিছু শেখায়। তো মোমো, তুমি কি বুঝলে? আমি বুঝলাম, কারো কথা বিশ্বাস করার আগে সত্যটাকে জানতে হবে। ঠিক বন্ধুরা, সবসময় মনে রেখো, গুজবের পেছনে ছুটো না। কৌতূহল আর সততা তোমার সবচেয়ে বড় বন্ধু। দেখা হবে আবার নতুন মজার গল্পে।